দুর্যোধন দুঃশাসন ওই আসছে, মা বাবা গান গেয়ে বলছে আগে গব্বর সিং বলে ভয় দেখাতো। মালপোয়াটা শয়তান এইখানে একজনের নামে ঘর বুক করে রাখে, আর কি কি কুকীর্তি করে তা সব আছে আমার কাছে। তারা এই মিডিয়া হাউসের মালিকদের ইনস্ট্রাকশন দেয় সকালবেলায়, এইটা টিভিতে যাবে, এ জায়গা আর এ নেই জায়গা, আর বড় বড় কথা বলে। মালপোয়া বাংলাকে চেনে? বল আগে মালপোয়া বানানো শেখ, আগে লিট্টি বানানো শেখ, বল বানাবি খিচুড়ি সাথে, বল বানাবি খিচুড়ি সাথে দিয়ে দেবো লাবড়া। খিচুড়ি তো এমনি খেতে পারবে না লাবড়া ছাড়া, এটা দরকারি। সুতরাং বিজেপি বাংলাকে ভেবো না, তুমি ভোট কাটবে আর ভোট কেটেই ফাইনাল লিস্ট ডিক্লেয়ার করে তুমি এখানে ডিক্লেয়ার করে দেবে ইলেকশন, আর আমরা বসে বসে কি জানি বলে আমের চুষি অথবা ললিপপ খাবো। তোমার হাতে ললিপপ কি করে ধরাতে হয় আমরা জানি। সমস্ত কিছু পার করে গেছেন। একজন সিটিং মুখ্যমন্ত্রীর মুখের ভাষা আপনারা শুনলেন, যা ইয়াং জেনারেশনকে প্রেরণা দিচ্ছে যে তোমরা এই ভাষা ব্যবহার করো, তোমরা কুল ফিল করবে। আরে আমাদের রাজ্যের সিএম এরকম ভাষায় কথা বলেন, তো ইয়াং জেনারেশন কেনই বা বলবে না? তারা কুল ফিল করবে না? মমতা ব্যানার্জি কুল ফিল করছেন। আজকে কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের উপর ভারী পড়ছে। কেন্দ্র সরকার ভয় পেয়ে গেছে, পারছে না। যেখানে জানেন যে শুধুমাত্র ডেমোগ্রাফি বা সিকিউরিটি থ্রেট নয়, আমি অদ্ভুত বিষয় দেখলাম যে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছেন যে দিদিকে, মুখ্যমন্ত্রীকে আমি 7-7বার লেটার লিখেছি, দিদি জমি অধিগ্রহণ করে দিচ্ছেন না বলে আমরা ফেন্সিং করতে পারছি না। তার মানে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী কতটা ব্যর্থ। আমি জানি তিনি আইন অনুযায়ী কাজ করছেন, কিন্তু কতটা ব্যর্থ, কিছু করতে পারছেন না। আমি প্রথমবার শুনলাম যে বিচার ব্যবস্থার বিচারপতি বলছেন হ্যাঁ আমি কনস্টিটিউশনাল আর্টিকেল 19 ব্যবহার করে ফ্রিডম অফ স্পিচ রয়েছে, আমি ক্রিটিসিজম করতে পারি। সেই কারণে আমি বিচারপতিকে নিয়ে বলছি যে আমি প্রথমবার শুনলাম যে বিচারপতি বলছেন ব্যবস্থাই ঠিক নেই, কিছু শোনা যাচ্ছে না। যতই সংবেদনশীল মামলা হোক, যাই ঘটে যাক না রাজ্যে, আজ মামলা আমরা শুনবো না। বিচার ব্যবস্থা এরকম, মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদের অপব্যবহার করছেন, আইনের বিরুদ্ধে কাজ করছেন, অথচ কেন্দ্র সরকার কিছু করতে পারছেন না। কনস্টিটিউশনে অলরেডি লেখা রয়েছে, এমন এখতিয়ার রয়েছে কেন্দ্র সরকারের যে কোনো রাজ্য যদি আইনের বিরুদ্ধে কাজ করে, কোনো রাজ্য যদি দেশের জন্য থ্রেট হয়ে যায়, কোনো রাজ্যের বিচার ব্যবস্থা যদি অন্যদিকে হাঁটতে লাগে, তাহলে কেন্দ্র সরকারের এতটা রাইট রয়েছে যে সেখানে আর্টিকেল 355 এর ব্যবহার করে তার শালাকারকে পাঠাবে, তার কোনো আধিকারিককে পাঠাবে, সেই রাজ্য সরকারকে আলটিমেটাম দেবে যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। এইরকমই যদি চলতে থাকে, সংবিধানের বিরুদ্ধে যদি কাজ করতে থাকে রাজ্য সরকার, তাহলে আমরা রাষ্ট্রপতি শাসন লাগাতে বাধ্য হব, আর্টিকেল 356 ইমপ্লিমেন্ট করতে বাধ্য হব। ঘটনা রয়েছে, এরকম উদাহরণ রয়েছে। আমি আপনাদেরকে জানিয়ে দিই, তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন করুণানিধি। যখন তিনি এলটিটিই তামিলনাড়ুর একটি বিদ্রোহী সংগঠনের কাছ থেকে আর্মি ট্রেনিং নিতেন, টাকা পয়সা নিতেন এবং বিভিন্ন দেশের বিরুদ্ধে কার্যকলাপ করতেন, যার রিপোর্ট আইবি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। রাইট তো কেন্দ্র সরকারের এতটা রয়েছে, এখতিয়ার পাওয়ার কেন্দ্র সরকারের এতটা রয়েছে, যদি গভর্নরও রিপোর্ট দেন যে না রাজ্যে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই, তাও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শাসন লাগাতে পারেন। যেমনটা তামিলনাড়ুতে হয়েছিল, করুণানিধির সরকারকে ফেলে দিয়েছিলেন সেখানকার তৎকালীন গভর্নর, রিপোর্ট দিয়েছিলেন যে দরকার নেই, তারপরেও তৎকালীন প্রধানমন্ত্রী যার নাম ছিল চন্দ্রশেখর জি, উনি কিন্তু করুণানিধির গভর্নমেন্টকে ফেলে দিয়েছিলেন, কারণ ওনার কাছে দেশ আগে ছিল, আইবি রিপোর্ট ইম্পর্টেন্ট ছিল, সরকারে আসা না। এখানের সরকার কেমন রাজনীতি করছে আমি বুঝতে পারছি না। যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফেরও জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন, এইবার চিঠি দিয়ে বলছেন যে 77 জন তো মারা গেছেন, আর আপনাদের এসআইআর এর জন্য বড় বড় হস্তি দীপক অধিকারীর মতো অভিনেতারা হ্যারাসড হয়ে যাচ্ছে। সামনে রয়েছে গঙ্গাসাগর মেলা, আমাদের রাজ্য পুলিশের বৃহদাংশ কেউ আর রাজ্যে থাকবে না, সব গঙ্গাসাগর চলে যাবে সেখানে প্রোটেকশন দিতে। তো সেই কারণে আমরা কোনো রকম মাইক্রো অবজারভারদের কাজ করতে পারবো না, তাদের প্রোটেকশন দিতে পারবো না। ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়ে দিয়েছেন কাকে? আমাদের দেশের জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে যে আমরা পারবো না, বুঝে নিন আমরা প্রোটেকশন দিতে পারবো না। এরপর আবার লিখে দিচ্ছেন চিঠিতে যে আমার মনে হয় এই চিঠির উত্তর আমি পাবো না, আমার প্রয়োজন নেই, পাবো না।
তবে আমার কর্তব্য বিষয়গুলি আপনার কাছে তুলে ধরলাম, জাস্ট জানাতে হয় জানালাম। এটা লিখতে পারলেন না, একটু ঘুরিয়ে লিখলেন। আর তার উত্তরে জ্ঞানেশ কুমার আরো 4 জন সিনিয়র অবজারভারকে রাজ্যে নিয়োগ করে দিয়েছেন। জাতীয় নির্বাচন কমিশন লড়ছেন, তিনি আরো 4 জন সিনিয়র আধিকারিককে নিয়োগ করেছেন, যেখানে বলছেন যে আরো কড়াভাবে নজরদারি দিতে হবে। সেখানে শুধু কাগজ নয়, এসআইআর এর ফুল প্রক্রিয়াকে আরো কড়া নজরদারিতে দেখতে হবে। তাই 4 জন আইএএস অফিসারকে নিয়োগ করেছেন। এটাও জানেন জাতীয় নির্বাচন কমিশন যে পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়া 12টি প্লাস কেন্দ্রশাসিত অঞ্চলেও এসআইআর চলছে। কিন্তু যত গন্ডগোল এই পশ্চিমবঙ্গ নিয়ে, অন্য কোনো রাজ্যে এত প্রবলেম হচ্ছে না, অন্য কোনো রাজ্যে এত স্পেশাল রোল অবজারভারের প্রয়োজন হচ্ছে না যত পশ্চিমবঙ্গে হচ্ছে। আইনি ব্যবস্থার অবস্থা, আইন কানুনের অবস্থা, পুলিশ এখন আইনের বাইরে গিয়ে শুধু তৃণমূল কংগ্রেসের কাজ করছে। সমস্ত কিছুর পর যখন আপনাদেরকে আমি কি বলবো, এত ইন্টারনাল রিপোর্ট আমার কাছে রয়েছে যেখানে আমি জানতে পেরেছি যে ইডি আধিকারিকরা বলছেন যে এমন সিচুয়েশন তৈরি হয়ে যায় যে বিধাননগরের পুলিশকে শেষ পর্যন্ত মেল করা হয়, বুঝে গেছিলেন যে সিচুয়েশন কন্ট্রোল করা যাচ্ছে না, তো প্রোটেকশন লাগবে। এই সেই পশ্চিমবঙ্গ যেখানে শেখ শাহজাহানকে নিয়ে ইনভেস্টিগেশন করতে গেলে এনআইএ আধিকারিকের মাথা ফাটে। ভাই, ওনারা ইনসান, মানুষ, রোবট তো নয়। জানেন যে এনারা অ্যাটাক করতে পারে, মারতে পারে, অ্যারেস্ট করতে পারে, জেনে তো ওনা এত কি এটা দিল্লি থেকে রিপোর্ট তলব করা হয়েছে। কি বলবো আমি আপনাদেরকে, এমন কাণ্ড ঘটেছে প্রতীক জৈনের বাড়িতে যে ইডি আধিকারিকের হাত থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোবাইল কেড়ে নিয়েছেন। প্রতীক জৈনের মোবাইল কেড়ে নিয়েছেন, একজন মহিলা হওয়ার সব সুযোগ ব্যবহার করেছেন। শুধু তাই নয়, প্রতীক জৈনের যে অফিসটি, সেখানে তো সিসি ক্যামেরা রয়েছে। অফিস ভাই, বেডরুম তো নয়, সিসি ক্যামেরা তো থাকবেই। সেই সিসি ক্যামেরা ডিভিআর পর্যন্ত মমতা ব্যানার্জির পুলিশ নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছেন। ভাই, আমাদের রাজ্যে কি চলছে? রিপোর্ট, বিস্তারিত রিপোর্ট জানিয়েছেন আইপ্যাক রেড এর ডিটেলস রিপোর্ট ইডি দিল্লি সদর দপ্তরে পাঠিয়েছেন। আমি জানি না এই রিপোর্টের কি হবে, কিন্তু রিপোর্টের কি রয়েছে আমি সেটা আপনাদেরকে জানাই। যে কলকাতা পুলিশের ভূমিকা কি ছিল, রাজ্য প্রশাসনের ভূমিকা কি ছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকা কি ছিল, সেখানে উল্লেখ করেছেন ইডি আধিকারিক যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ তল্লাশি চলাকালীন নথি এবং মোবাইল ফোন হাত থেকে কেড়ে নিয়েছেন, নিজে হাত থেকে কেড়ে নিয়েছেন। পুরুষ মুখ্যমন্ত্রী হলে পারতেন, মহিলা হওয়ার সুযোগ। শুধু তাই নয়, বলছেন ইডি আধিকারিক জানিয়েছেন যে বৃহস্পতিবার দিল্লি সহ কলকাতায় প্রায় 10টি জায়গায় আমাদের তল্লাশি হয়েছে। প্রবলেম শুধু 2টি জায়গায় হয়েছে, একটি হচ্ছে প্রতীক জৈনের বাড়িতে আর প্রতীক জৈনের অফিসে। আর যেখানে আমরা মনে করছি যে সেই 2টি জায়গায় নিশ্চয়ই এমন কিছু ছিল যার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘাবড়ে যান এবং সেখানে নিজে থেকে এসে নথি সহ মোবাইল ফোন হাত থেকে কেড়ে নিয়ে সেখান থেকে চলে যান এবং সম্পূর্ণরূপে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেখানে নিজে বলছেন যে আমি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে এসেছি। তাহলে যদি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে এসে থাকেন, তাহলে ডিজিপি কি করছিল, সিপি কি করছিল, জেড ক্যাটাগরির সিকিউরিটি কি করছিল, ডজন কলকাতা পুলিশ কি করছিল, সব ছেড়ে এলেই তো পারতেন। তারপর লড়তেন ইডি আধিকারিকদের সঙ্গে। ধমকানো, চমকানো, তৃণমূল কংগ্রেসের লোক জড়ো করা। জানিয়ে দিই আপনাদেরকে, সকাল 9টা থেকে প্রবলেম করা স্টার্ট হয়ে যায়। প্রথমে পুলিশ যায় প্রতীক জৈনের বাড়িতে, সেখানে গিয়ে ঢোকার চেষ্টা করে, ঢুকতে না দিলে কেন্দ্রীয় বাহিনীর সাথে ধাক্কাধাক্কি হয়। রিপোর্টে উল্লেখ করেছেন এটা, যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কি হয়। তারপর যেটা ঘটেছে সেটা হচ্ছে প্রতীক জৈনের বাড়ি থেকে একাধিক ডিজিটাল নথি সংগ্রহ করা হয়েছিল। যখন 11টা 15 নাগাদ হঠাৎ করে আমরা দেখতে পাই কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ প্রিয়ব্রত রায় হঠাৎ করে লাউডন স্ট্রিটের প্রতীক জৈনের বাড়িতে ঢুকে পড়েছে এবং সেখানে বলছে যে আমরা অনধিকার প্রবেশের একটি অভিযোগ পেয়েছি, সেই কারণে আমরা তদন্ত করতে এসেছি। ভাবুন, বলছেন ইডি অফিসারদেরকে বলেছেন যে আপনাদের পরিচয়পত্র দেখান, আপনাদের সার্চ ওয়ারেন্ট দেখান। ইডি আধিকারিকরা সম্পূর্ণ দেখিয়েছেন, তাদের আইডেন্টিটি দেখিয়েছেন, সার্চ ওয়ারেন্টও দেখিয়েছেন এবং ঠিক 12টা 5 নাগাদ হঠাৎ করে মনোজ বর্মা সেখানে পৌঁছে যান এবং সেখানে পৌঁছানোর পর তল্লাশির বিস্তারিত রিপোর্ট চাইতে লাগেন যে বলুন কি করছেন আপনারা, কি চলছে এখানে, সমস্ত কিছু জানতে লাগেন।
এবং জানার কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢুকে যান। আর এর থেকে বোঝা যায় যে পুরোটা প্ল্যানিং করা ছিল, যেখানে পুলিশ এবং প্রশাসনকে সম্পূর্ণরূপে ব্যবহার করে তল্লাশিতে এবং তদন্তে ধমকে চমকে বলা হয়েছিল যে একটু রেডি করে রাখ, তারপর আমি আসছি, তারপর যা নেওয়ার আমি নেব। এবং সেই জায়গায় মমতা ব্যানার্জি যখন নিজে পৌঁছে যান, সেখানে বারবার অনুরোধ করা হয় যে আপনি মুখ্যমন্ত্রী, আপনি তল্লাশিতে হস্তক্ষেপ করেন না, দাঁড়িয়ে যান, থেমে যান। কিন্তু মমতা ব্যানার্জি কোনো কথা শোনেননি। এমনকি ইডি অফিসার নাম উল্লেখ করা রয়েছে যে প্রশান্ত চন্ডিলার কাছ থেকে কেড়ে নেন প্রতীক জৈনের মোবাইল ফোন, যেটা অলরেডি বাজেয়াপ্ত হয়ে গেছিল। মহিলা হওয়ার পুরো 100% ইউজ যাকে বলা হয়, একদম সুযোগের সৎ ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং 12টা 15 নাগাদ সেখান থেকে বেরিয়ে যান। অ্যালিগেশনস তো এটা পর্যন্ত রয়েছে যে ডিজিপি রাজীব কুমার হুমকি দেন, এমন ভাবে ভয় দেখানো হয় যে বলা হয়েছে যে পঞ্চনামায় যে রেকর্ড লেখা হবে সেখানে কোনো কিছু যেন সিজার না দেখানো হয়, কোনো কিছু আপনারা বাজেয়াপ্ত করেননি, যদি দেখান তাহলে অ্যারেস্ট করবো আপনাদেরকে। ইডি আধিকারিকের মধ্যে মেন 3জনই ছিলেন, বাকি কেন্দ্রীয় বাহিনী ছিলেন। ডজন ডজন পুলিশকে দিয়ে ওনাদেরকে ঘিরে ফেলা হয়। ঘিরে ফেলার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্টাফ উইটনেসদেরকে পর্যন্ত চমকাতে থাকে এবং হুমকি দিতে থাকে। সেই সিচুয়েশনে কি করা উচিত ইডি আধিকারিকরা বুঝতে পারছিলেন না, কিন্তু তারপরেও বেশ কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়, বেশ কিছু ভিডিও রেকর্ড করা হয়, যেগুলো নাকি আদালতের সামনে উপস্থিত করতে চাইছেন, প্রেজেন্ট করতে চেয়েছেন, কিন্তু আমাদের বিচার ব্যবস্থা তো শোনেইনি, শুনতে ইন্টারেস্টেডই না। তারপর কিছুক্ষণের পর ইডি আধিকারিক এটা দাবি করেছেন যে আমরা মনে করছিলাম যখন এইভাবে মমতা ব্যানার্জি এতটা রিয়াক্ট করেছেন, এতটা তৎপর হয়ে সমস্ত নথিগুলোকে নিজের গাড়িতে ভরতে লেগেছিলেন, তখন মনে হয়েছিল যে নিশ্চয়ই মমতা ব্যানার্জি ঘাবড়ে গেছেন আর এখানে এমন কিছু রয়েছে যা মমতা ব্যানার্জিকে এক্সপোজ পর্যন্ত করে দিতে পারে। সমস্ত কিছু দেখার পর সমস্ত প্রমাণ হয়তো এখানেই আমরা পেতাম, যার জন্য নিজে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত হয়ে সমস্ত নথি নিয়ে চলে যান। এবার এখানে ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, মিডিয়ার জন্য যেটা আমরা জানতে পেরেছি, 2-3টে ফাইল দেখতে পেয়েছি। একটা তো ক্লাসমেটের খাতা ছিল, হিসাব নিকাশ দেখবেন ওই খাতাতেই থাকে। দীপক অধিকারীর গরু পাচারের টাকার খাতাতেই হিসাব ছিল, তো একটা ক্লাসমেটের খাতা সেখানে ছিল। সেখানে ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস এন্ড স্পোর্টস এর একটা ফাইল। ভাই, গভর্নমেন্ট ফাইল প্রাইভেট সংস্থার কাছে কি করছিল? কাজ তো নেই। স্পোর্টস এর সনকা, মেসি, কেউ বলেনি, ফাইল সেখানে ছিল। শুধু তাই নয়, 2022 সাল লেখা আরেকটি ফাইল ছিল। 2022-এই কিন্তু গোয়া ইলেকশন হয়েছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে অ্যালিগেশন সেটা রয়েছে যে কয়লা পাচার, কয়লা কেলেঙ্কারির যে বেআইনি টাকা, তা কিন্তু গোয়া ইলেকশনে ব্যবহার করা হয়েছে। ইডি আধিকারিকরা কনফার্ম ভাবে জানাচ্ছেন, যেখানে রিপোর্ট আমি তুলে ধরছি, দেখুন পলিটিক্যাল পার্টিরা বলেন যে পুয়ার ইনভেস্টিগেশন, পুয়ার কোনো রকম নাকি রেট ভালো নেই, মানে একদম কনভিকশন রেট পুয়ার। দেখুন আমি ডেটা দেখাচ্ছি লাস্ট 5 ইয়ার্স এর একদম কারেন্ট ডেটা। 92% সাকসেস রেট হয়েছে পিএমএলএ মামলায়। ইডি আধিকারিকদের ইনভেস্টিগেশনের সাকসেস রেট হচ্ছে 92%। সেখানে ইডি আধিকারিক দাবি করছেন যে হাওয়ালা থেকে কয়লা কেলেঙ্কারির বেআইনি টাকা আইপ্যাক এই প্রাইভেট সংস্থায় ঢুকেছে। স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন আমাদের কাছে প্রুফ রয়েছে। তারপর মমতা ব্যানার্জির ভূমিকা আপনাদের সামনে ওপেন ভাবে তুলে ধরলাম। এবার আমি এখানে একটাই কথা বলতে চাই, দেখুন একটা কথা বোঝার আছে যে আমাদের প্রত্যেকের মাইন্ডে রয়েছে যে ভাই তাহলে মমতা ব্যানার্জির ওই ফাইলে কি ছিল, ওই ফাইলে কি ছিল, মানে এত ভয় কিসের জন্য? এবার মমতা ব্যানার্জি বলছেন যে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি প্ল্যান ছিল আর তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট লিস্ট ছিল। যদি তাই হয়ে থাকে আপনি সিটিং সিএম হিসেবে আপনার যাওয়া দরকার ছিল? কোন লোককে পাঠিয়ে দিয়ে ফাইলপত্র ইডিকে দেখিয়ে দেখুন আমাদের স্ট্র্যাটেজি রয়েছে বলে নিয়ে চলে এলেই তো পারতেন। আপনার নিজের যাওয়ার তো দরকার ছিল না। যদিও আপনি গিয়েছেন, তাহলে আমরা বলবো যে কি ছিল ভাই, দেশের যুদ্ধের কোনো সিক্রেট ডকুমেন্ট তো ছিল না। আপনার রিয়াকশন তো তাই বলছিল, দেশের হয়তো কোনো সিক্রেট ডকুমেন্ট, দেশের যুদ্ধ লেগেছে, সেটাই আপনি বুকে করে আগলে নিয়ে চলে এলেন। এবার আমাদের রাজ্যে যখন এরকম ঘটনা ঘটেছে, তো আমার মনে হয় সেখানে মেবি অভিষেক ব্যানার্জির দুবাই বা মালয়েশিয়া ট্রিপের কিছু ডিটেলস ছিল, বা সুইস ব্যাংকের রুট ম্যাপ ছিল, বা কয়লা কেলেঙ্কারির সত্যি টাকার লেনদেনের কিছু হিসাব ছিল। মানে কি ছিল? ব্যানার্জি পরিবারকে আর্থিক লেনদেনের দিক থেকে এক্সপোজ হয়ে যাওয়ার ভয় ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎপর হয়ে গেলেন। অ্যালিগেশনস তো কম লাগেনি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী ফ্যামিলির প্রতি।
কম তো লাগেনি। যেখানে মমতা ব্যানার্জির তৎপরতা কোথাও না কোথাও বুঝিয়ে দিয়েছে, এটা মানতে হবে আপনাদেরকে, যে ওনার প্রতিক্রিয়া বুঝিয়ে দিয়েছে যে ফাইলটিকে মমতা ব্যানার্জি শুধু ভয় পাননি, ফাইলের ভেতরে যে সত্যতা ছিল না সেটাকে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন। আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি বলে না কেমন, আমি জানি না এই যে কেমন জননেত্রী আমি বলতে পারবো না, যেখানে যুবকরা চাকরি হারায়, যেখানে নারীরা নির্যাতিত হয়, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ান না, কিন্তু ওনার দলের লোকজন যখন করাপশনে ফেসে যান তখন মমতা ব্যানার্জি কিন্তু পাশে চলে যান। আমরা রিসেন্ট প্রতীক জৈনের ক্ষেত্রে দেখলাম, আমরা এর আগে রাজীব কুমারের ক্ষেত্রে দেখেছি। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, কয়লা কেলেঙ্কারিতে কোনো উচ্চ পদস্থ পুলিশ কর্তারও নাম রয়েছে, কে সেটা আমি জানি না, কিন্তু নাম রয়েছে। এবার একটাই লাইনে আমি আপনাদেরকে উত্তর দেব, ক্ষমতা কাগজকে ভয় পায় না, ক্ষমতা কাগজকে ভয় পায় না, কাগজে লেখা সত্যকে ভয় পায়। সেই কারণে মমতা ব্যানার্জি নিজের আত্মমর্যাদা, সম্মান, ইজ্জত সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে কালকে যা দেখিয়েছেন তা শুধুমাত্র আমাদের রাজ্যে আটকে নেই, ইন্টারন্যাশনাল মুদ্রা হয়ে গেছে যে হ্যাঁ, ভারতের একটি রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের করাপশনকে ঢাকার জন্য বুকে করে ফাইল আগলে চুরি করে বেরিয়ে গেছেন। এটা হচ্ছে খবর। বাকি আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।